আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু তোমরা অবশ্যই থাম্বনেল দেখে এটা বুঝতে পেরেই গেছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। শস্য উৎপাদন অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের আগামীকাল আগের দিনই অর্থাৎ 31শে অক্টোবর তোমাদের রেজাল্টটা বেরিয়ে গেছে। তোমাদের 31শে অক্টোবর রেজাল্ট বেরিয়ে গেছে। তোমাদের এরপরে জোর কদমে সেমিস্টার 4-এর জন্য অবশ্যই প্রিপারেশান নিতে হবে। তারই উদ্যোগে আমি আজকে তোমাদের উপস্থাপনা নিয়ে এসেছি এবং তোমাদেরকে এক্সক্লুসিভ অডিও অর্থাৎ পার্ট 1 কেবলমাত্র ধান থেকে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেব যে কোন কোন বিষয়গুলো আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো অবশ্যই তোমরা প্রয়োজনে নোট ডাউন করবে এবং সবাই মন দিয়ে শোনার চেষ্টা করবে। কোশ্চেনের সঙ্গে সঙ্গে উত্তর, অথবা প্রথমে কোশ্চেন বলতে পারি অথবা উত্তর বলার পরেও কোশ্চেনটা আমি বলতে পারি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি, থাকবো, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। বেশি না কথা বাড়িয়ে আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে, প্রথমেই বলবো ধান। ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভা। সারা বিশ্বে মোট কত ধরনের ধান আছে এবং তাদের অঞ্চলের নামও জিজ্ঞাসা করতে পারে। আমি এখানে তোমাদের নামগুলি বলে দিচ্ছি, কিছুই নেই। ওরাইজা স্যাটিভা, ভার ইন্ডিকা, যা আছে সেম হবে, শুধু ইন্ডিকার বদলে জ্যাপনিকা আর জ্যাপনিকা। আরেকবার বলছি, ওরাইজা স্যাটিভা, ভার ইন্ডিকা, ওরাইজা স্যাটিভা, ভার জ্যাপনিকা, ওরাইজা স্যাটিভা, ভার জ্যাভনিকা। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনের উত্তর। আচ্ছা, মন্থর বৃদ্ধি দশা কাকে বলে? ধান একটি ছোট দিনের ফসল, তাই এদের দৈহিক বৃদ্ধি সম্পন্ন হবার পরেও যতদিন না ভুলে গেল প্রথম থেকে। ধান একটি ছোট দিনের ফসল, তাই এদের দৈহিক বৃদ্ধি সম্পন্ন হবার পরেও যতদিন না পর্যন্ত দিনের দৈর্ঘ্য ছোট হচ্ছে ততদিন দেশি ধানে ফুল আসে না। এই সময় এদের পর্বমধ্য বৃদ্ধি ঘটে এবং গাছ লম্বা হয়। এই দশাকেই মন্থর বৃদ্ধি দশা বলা হয়। উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে এই দশাটি 5 থেকে 7 দিন স্থায়ী হলেও হাইব্রিড ধানে এই দশাটি দেখা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে, ধানের বেটে জিনদাতার নাম কি? ধানের বেটে জিনদাতার নাম হচ্ছে DGU জেন। আরেকবার বলছি, ধানের বেটে জিনদাতার নাম হচ্ছে DGU জেন। তোমরা মনে করছো আমি এখানে শর্ট কোশ্চেনের আকারে বলছি বলে শর্ট কোশ্চেন বলবে না, তোমাদেরকে 1 যুক্ত 1.5 যুক্ত 2 কোশ্চেন দিতে পারে। অবশ্যই এগ্রিকালচার মানে এগ্রিকালচার 3টে ভাগে কথাটা ভাগ আছে, মানে তোমাদের ভাগ আকারে দেবে, ঠিক আছে? এগ্রিকালচারের নামের সঙ্গে কিন্তু এগ্রিকালচার বিষয়টি যুক্ত আছে। আচ্ছা, তারপরে তোমরা দেখবে বিশ্বে প্রথম উৎপাদিত আধা বেটি উচ্চ ফলনশীল জাতের নাম তাইচুং নেটিভ 1। মিরাক্কেল রাইস বা বাংলায় আশ্চর্য ধান কাকে বলে? IR8 কে আশ্চর্য ধান বলে। কেন বলা হয়? ভারতে উৎপাদিত প্রথম আধা বেটে উচ্চ ফলনশীল ধানের জাতের নাম হচ্ছে জয়া। ওকে, ঋতুভেদে পশ্চিমবঙ্গে উৎপাদিত 3 প্রকারের ধানের জাত আলোচনা করা। আচ্ছা, আউশ ধান বা শরৎকালীন ধান বা হৈমান্তিক ধান বোনার সময় হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের প্রথম সপ্তাহ এবং কাটার সময় হবে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। নেক্সট হচ্ছে আমন ধান বা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমন ধান। নেক্সট কোয়েশ্চেন কি বললাম? আমন ধান বা হৈমান্তিক ধান বা অগ্রহায়ণী ধান বোনার সময় হচ্ছে জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এবং কাটার সময় হচ্ছে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। বোরো ধান বোনার সময় ডিসেম্বর থেকে জানুয়ারি এবং কাটার সময় মার্চ থেকে এপ্রিল। এক্ষেত্রে ব্যাপক পদ্ধতি বলতে কী বলবো? ব্যাপক পদ্ধতি বলতে বোঝায় আপৎকালীন পরিস্থিতিতে ধানের চারা উৎপাদন করার একটি পদ্ধতি। এটি ফিলিপাইন্সে প্রথম আবিষ্কার হয়েছিল। এই পদ্ধতিতে 10 থেকে 12 দিন
বয়সে চারা রোয়া করা হয়? পরবর্তী কোশ্চেন, এলসিসি বলতে কি বোঝো বা এলসিসি টিকা লেখো। এলসিসি পূর্ণ অর্থ হচ্ছে লিভ কালার চার্ট। আমন ধানের জমিতে চাপান সার হিসেবে নাইট্রোজেন প্রয়োগ করতে সাহায্যকারী এই এলসিসি। নেক্সট কোশ্চেন, শ্রী পদ্ধতিটি কি বা শ্রী পদ্ধতিটি টিকা লেখো। শ্রী পদ্ধতিতে 10 থেকে 12 দিন বয়সের চারা অবশ্যই এটি আমন মরশুমে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে গুছিতে একটি হিসাবে রোপণ করা হয়। নেক্সট হচ্ছে যেটা, আচ্ছা, আমন ধান বীজ বপনের সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত। বীজতলার আকার, সবকিছু আমন ধানের বীজতলার আকার কী হয়? মোট যতটা জমিতে ধান রোয়া করা হবে তার 1/10 অংশ। বীজের হার, সারিতে বোনার ক্ষেত্রে 45 থেকে 50 কেজি পার হেক্টর, ছিটিয়ে বোনার ক্ষেত্রে বা মাঝারি দানার ক্ষেত্রে 80 থেকে 90 কেজি পার হেক্টর। চারা রোপণ, সাধারণত যত মাস মেয়াদের ধান তত সপ্তাহে চারা মূল জমিতে রোপণ করা হয়। চারা রোপণের দূরত্ব, স্বল্পমেয়াদীর ক্ষেত্রে 20 ইন্টু 10 সেন্টিমিটার, মধ্যমের ক্ষেত্রে 20 ইন্টু 15 সেন্টিমিটার, দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে 20 ইন্টু 20 সেন্টিমিটার। রোপণের গভীরতা 2 থেকে 2.5 সেন্টিমিটার, প্রতি গুছিতে 3 থেকে 4টি চারা রোপণ করা হয়, তবে দেরিতে বুনলে চারার সংখ্যা একটু বাড়াবে। সার প্রয়োগ, জৈব সার বা FIM 10 থেকে 15 টন প্রতি হেক্টর, অজৈব সার 60:30:30 কেজি প্রতি হেক্টর হারে NPK প্রয়োগ করতে হবে। তার মধ্যে 1/4 নাইট্রোজেন প্লাস পটাশিয়াম প্লাস তার মধ্যে 1/4 নাইট্রোজেন প্লাস ফসফরাস প্লাস পটাশিয়াম মূল সার হিসেবে প্রয়োগ করতে হবে। বাকি 1/4 নাইট্রোজেন চারা রোপণে 10 থেকে 15 দিন পর চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। আর বাকি 1/4% বা 1/4 নাইট্রোজেন চারা রোপণে 30 থেকে 35 দিন পর চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আগাছা দমন। ক্রিটিক্যাল ক্রপ 8 পিরিয়ডে প্রথম 45 দিন, তাই চারা রোপণের 10 দিন এবং 20 দিনের মাথায় 2 বার নিড়েন দেওয়া প্রয়োজন। জলসেচ, আমন ধান বর্ষা জলে পুষ্ট, তাই সেই হিসাবে জলসেচ করার প্রয়োজন নেই, তবে চারা রোয়ার সময় জমিতে চিপচিপে জল থাকা দরকার। জমি কাদা অথচ জল দাঁড়িয়ে নেই, এমন অবস্থায় চাপান সার প্রয়োগ করা উচিত। ফসল কাটা ও ফলন, ধান সম্পূর্ণ পেকে শুকিয়ে গেলে তারপর কাটার উপযুক্তি হয়। ফলন হচ্ছে দেশি আমন ধানের ক্ষেত্রে 2 থেকে 3 টন পার হেক্টর, উচ্চ ফলনশীল আমনের ক্ষেত্রে 3 থেকে 5 টন পার হেক্টর। আমন ধানের অপর নাম আগেই বললাম হৈমান্তিক ধান, বা এখানে আর একটি দিতে পারে, আমি সেখানে মিস্টেক করে গেছি। আচ্ছা, কোন ধানকে বা আউশ ধানকে শরৎকালীন বা রোমান্টিক ধান বলা হয় কেন? আমন ধানকে অগ্রহায়ণী ধান বলা হয় কেন? বোরো ধানকে গ্রীষ্মকালীন ধান বলা হয় কেন? কারণ এটি গ্রীষ্মকালে করা হয় বলে গ্রীষ্মকালীন ধান বলা হয়। আমন ধানকে হৈমান্তিক বা অগ্রহায়ণী ধান কেন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর নেক্সট কোয়েশ্চেন এবং উত্তরে চলে যাচ্ছি আমি। আমন ধানের অপর নাম হৈমান্তিক ধান, কারণ এটি হেমন্তকালে কাটা হয় বলে এর নাম হয়েছে হৈমান্তিক ধান। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, ফুল আসার পরে আমন ধানে চাপান প্রয়োগ করলে গাছে ফুল আসা বন্ধ হয়ে পুনরায় দৈহিক বৃদ্ধি শুরু হয়ে যাবে। এর ফলে কি ঘটবে? এর ফলে যেটা হয়, গাছের অসম বৃদ্ধি হবে এবং ফলন কমে যাবে। আমন ধানের থেকে বড় ধানের ফলন বেশি হয়, কারণ ব্যাখ্যা করো বা কারণগুলি লেখো। শীতের মেঘযুক্ত আকাশে সংশ্লেষ বেশি ভালো হয় বলে দ্বিতীয় নম্বর। শীতকালে বর্ষাকালের তুলনায় রোগ পোকার উপদ্রব কম হয় বলে। শীতকালে সুনিয়ন্ত্রিতভাবে জলসেচ করা সম্ভব। বড় ধান কাদানো জমিতে হয়, ফলে আগাছার উপদ্রব নেই। কাদানো জমিতে মাটির pH প্রশম থাকে, ফলে অধিকাংশ উদ্ভিদ খাদ্য উপাদানগুলি উদ্ভিদের কাছে সহজলভ্য। শ্রী পদ্ধতিতে
বৃদ্ধির কয়েক কারণ বা শ্রী পদ্ধতিতে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন পদ্ধতিতে ফলন বৃদ্ধির কয়েকটি কারণ। 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে গুছিতে একটি করে বা প্রতি বর্গমিটারে 16টি চারা রোপণ করা হয়, ফলে গাছগুলির মধ্যে দূরত্ব বেশি থাকে, ফলে পাশকাঠির সংখ্যা বাড়ে, ফলে ফলনও বাড়বে এবং অনেকাংশে বেশি পাশকাঠির সংখ্যা হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে বা রোমান হরফে 2, শ্রী পদ্ধতিতে জমিতে কখনই জল দাঁড়াবার মতো পরিস্থিতি তৈরি হয় না, কারণ মাটি ভিজে থাকে, ফলে গাছের মূলের বৃদ্ধি ভালো হয়, ফলে মূল সহজে খাদ্য গ্রহণ করতে পারে, ফলে গাছকে বাড়াতে অনেক সাহায্য করে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শ্রী পদ্ধতিতে মাত্র 10 থেকে 12 দিন বয়সের চারা মাটি সহ মূল জমিতে রোপণ করা হয়, ফলে চারাগুলি আঘাত পায় না বললেই চলে, যা পরবর্তীকালে ফলন ভালো হওয়ার জন্য খুবই উপযোগী হয়, খুবই সহায়ক হয়। 4 নম্বর পয়েন্ট, গাছগুলির মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে সারিতে আলো বাতাস প্রবেশ করতে পারে, ফলে ফলে রোগ পোকার উপদ্রব কমে। এ হচ্ছে আমাদের শ্রী পদ্ধতিতে ফলন বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করা হলো। আমরা একেবারে আলোচনার শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, এর পরবর্তী আমি যেটা বলছি সেটা হচ্ছে বোনা আমন ধানের চেয়ে রোয়া ধানের ফলন বেশি হয়। কারণ ব্যাখ্যা করো, বিজ্ঞানসম্মত কারণ দর্শাও বা নিজের ভাষায় কেন হয়। ধান রোয়া করে কাদানো জমিতে লাগানো হয়, কাদানো জমিতে আঘাতের উপদ্রব হয় না, কাদানো জমির পিচ প্রশম হওয়ার অধিকাংশ খাদ্য উপাদানগুলি উদ্ভিদের কাছে সহজলভ্য হয়। চারা রোয়া করার সময় কেবলমাত্র সুস্থ সবল চারা ও গাছগুলি মূল জমিতে রোয়া করা হয়, ফলে ওই সুস্থ সবল চারা গাছগুলি থেকে ভালো ফলন হওয়ার সম্ভাবনা বাড়ে। জমি কাদা করলে কাদানো অংশের ঠিক নিচে একটি শক্ত স্তরের সৃষ্টি হয়, ফলে চুইয়ে জল বা সার নষ্ট হওয়ার সম্ভাবনা কমে, ফলে জল ও সারের অপচয় রোধ হয়, অর্থাৎ কৃষকের লাভ বাড়বে। নেক্সট কোশ্চেন, বর্তমানে কোনো কৃষক ধান বা গম কাটার পরে নাড়া বা ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেয়, কাজটি কতদূর বিজ্ঞানসম্মত যুক্তি তা নিজের ভাষায় ব্যাখ্যা করে। ফসল কাটার পর ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেওয়া সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং কৃষির পরিপন্থী একটি বিষয়। তার কারণগুলি নিচে নিম্নরূপ করা হলো। ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিলে বিপুল তাপের সৃষ্টি হয়, তার প্রভাবে মাটিতে অবস্থিত উপকারী জীবাণু ধ্বংস হয় এবং মাটির উৎপাদিকার শক্তি নষ্ট হয়ে যায়। ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিলে বিপুল পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়, উপকারী বন্ধু পোকাগুলি মারা যায় এবং কৃষি বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। শীতকালে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে ধোঁয়াশার সৃষ্টি হয়, তারপরে ধোঁয়াশা প্লাস কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। মানুষের হাঁপানি এবং ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। মাটির উপরিভাগে পুড়ে শক্ত হয়ে যায়, যা বলে পরবর্তী চাষের উপযোগী হয়ে ওঠে না। আমন ধানের থেকে বোরো ধানের চারা রোপণে উপযুক্ত হতে 10 থেকে 14 দিন বেশি সময় নেয়। তাই কারণ আলোচনা হয়, তার কারণ এক লাইনে উত্তর। শীতকালে কম তাপমাত্রায় বোরো ধানের চারা বৃদ্ধির হার কম হয়। আশা করি তোমরা সম্পূর্ণ অডিওটা খুবই সুন্দরভাবেই বুঝতে পেরেছো। আমার এই সেমিস্টার সিস্টেমে মনে হয়েছে এই অডিওটা দেওয়া খুবই প্রয়োজন ছিল, তাই আমি দিলাম। এবং যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো তারা কমেন্টে অবশ্যই একটা লিখবে যে ক্রপ প্রোডাকশন অডিও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এইখানে পর্যন্তই রাখবো। যাদের মনে হবে ভিডিওটা আমার খুবই কাজে এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে ভিডিওটা তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আপডেট বা তথ্য পেয়ে যেতে পারো।
এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যারা এগ্রিকালচার বিষয়টি যাদের রয়েছে কিংবা আছে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার বলার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই জানিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই শেষে একটা কথা বলবো, মন খারাপের কিছু নেই। সেমিস্টার করে দেখিয়ে দাও, জোর কদমে দেখিয়ে দাও। এইটুকু বলে আমার আলোচনা আজকে আমি শেষ করছি।